যে কোনো সময় নেত্রী ডাক চলে আসতে পারে। শেখ হাসিনা খেলা শুরু করে দিচ্ছে, সবাই প্রস্তুত হয়ে যান, যে যার জায়গা থেকে প্রতিবাদ করে দিতে হবে। বেশ কিছু পাকিস্তানি বিমান কিন্তু বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে আছে এবং এদের যে কাজটা হবে সেটা হচ্ছে জরুরি অবস্থার সময়, জরুরি এমার্জেন্সির সময় ইউনুস এবং তার সাগরেদদের নিয়ে পাকিস্তানে পগার পার হয়ে যাবে। আগামী 5-6টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এর মানে ঘটনা যা ঘটার আগামী 5-6 দিনের মধ্যে ঘটবে। কি ঘটবে? পুরো জাতির দৃষ্টি এখন আগামী 5-6 দিনের দিকে, টান টান উত্তেজনা। আগামী 5-6 দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায়ী ঘণ্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে। আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে। খেলা ঘুরে গেছে, আওয়ামী লীগ চলে আসছে। 400 সমর্থককে যদি এত ভয় পান, যখন 4 লাখ রাজপথে নামবে, আপনারা তো প্যান্টের মধ্যেই প্রস্তাব পায়খানা করে দিবেন। আপনাদেরকে কি তখন পাকিস্তানে জায়গা দিবে, ইন্ডিয়া জায়গা দিবে? প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বড়সড় মিটিং কিন্তু 26শে জুলাই দিল্লিতে হয়েছে শেখ হাসিনার সাথে এবং শোনা যাচ্ছে এই বিষয়ে দেশ বিদেশের আওয়ামী লীগ নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। 6 ঘন্টার একটানা মিটিংয়ে কিন্তু প্রবাসী সরকার বা নির্বাসিত সরকার গঠনের কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বলা হচ্ছে যে নির্বাসিত সরকার গঠনে কেন হাসিনা এত দেরি করলেন বা দেরি করছেন, সেক্ষেত্রে কিন্তু জানা যাচ্ছে যে শেখ হাসিনার তরফ থেকে জানানো হয়েছে এই সরকার যদি গঠন করা হয়, প্রবাসী সরকার বা নির্বাসিত সরকার যদি গঠন করা হয়, তাহলে দেশ কিন্তু একটা ভয়ানক গৃহযুদ্ধের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষতি হবে। তার জন্য কিন্তু শেখ হাসিনা বর্তমানে বিষয়টি চাইছেন না বা বিষয়টিকে দেরি করতে চাইছেন। দেখুন, বলা হচ্ছে তার জন্যই কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বিষয়টি চান না, কিন্তু তার জন্য তিনি অপেক্ষা করছেন। তবে দ্রুত এই প্রবাসী সরকার গঠন করা হবে বলে মনে করা হচ্ছে। যদি ভারত থেকে হাসিনা প্রবাসী সরকার গঠন করতে চান, তাহলে নিশ্চিতভাবে কিন্তু ভারত সামরিক সাহায্য করবে এবং ভারতের থেকে সামরিক সাহায্য পাওয়া যাবে পূর্বের মতো। পূর্বে আপনারা জানেন 1971 সালে যে সামরিক সহায়তার জন্য বর্তমানে বাংলাদেশ গড়ে উঠেছে, সেই সামরিক সহায়তা আবারও কিন্তু পাবে হাসিনা সরকার, সেটাই কিন্তু বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে, আপনারা জানেন যে বর্তমানে 8ই আগস্ট পর্যন্ত একটা জরুরি অবস্থা জারি করেছে সেনা দপ্তরের তরফ থেকে, ইউনুস প্রশাসনের তরফ থেকে, এবং এর মূলেই রয়েছে কিন্তু এই বিষয়টি। সেক্ষেত্রে প্রাথমিকভাবে আপাত দৃষ্টিতে তারা বলছে আর্থিক সুরক্ষার জন্য তারা জরুরি অবস্থা জারি করছে, আর্থিক খাতে যাতে সুরক্ষা থাকে, সাইবার অ্যাটাক না হয়, তার জন্য এই জরুরি অবস্থা জারি করেছে। কিন্তু এর মূলে রয়েছে এই ধরনের পরিকল্পনা। কারণ পূর্বে থেকেই কিন্তু ইউনুস সরকার আজ করতে পেরেছে এবং খবর চলে গেছে যে আগস্ট মাসে কিছু একটা বড় সড়ক হতে চলেছে, যার জন্যই কিন্তু আগে ভাগে সতর্কতা জারি করেছে ইউনুস সরকার। দেখুন, বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে জরুরি অবস্থা জারি করা হয়েছে তার মূলে রয়েছে এই বিষয়টি। আপাত দৃষ্টিতে দেখা হচ্ছে আর্থিক সুরক্ষার জন্য ইউনুস সরকার এই জরুরি অবস্থা জারি করেছে, কিন্তু প্রকৃত অর্থে হাসিনার সাথে আগস্ট মাসে কোনো ধরনের পদক্ষেপ, হাসিনা যাতে আগস্ট মাসে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে না পারে, তার জন্যই কিন্তু ইউনুস সরকার এই ব্যবস্থা করেছে। তবে প্রবাসী সরকার গঠনের খবর পেয়েই কিন্তু একাধিকবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং ইউনুসের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই বৈঠক করেছেন। এবং আপনারা জানেন যে 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মানে হঠাৎ একটা জরুরি অবস্থা জারি করা হয়েছে বাংলাদেশে। এদিকে ইউনুস সরকার বলছেন তারা সুন্দর সুষ্ঠুভাবে শাসন চালাচ্ছেন, কিন্তু দেখুন একদিকে জরুরি অবস্থা কিন্তু তারা জারি করে দিয়েছেন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে প্রবাসী সরকার গঠিত হলে আমেরিকার তরফ থেকেও সমর্থন পাওয়া যাবে। আপনার স্ক্রিন থেকে ফলো করুন। এই নিয়ে কিন্তু ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমস সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টে উঠে এসেছে গত 8-9 মাসে যে অন্তর্বর্তী সরকারের শাসন, ইউনুস সরকারের শাসন, যেখানে কিন্তু ধার্মিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে চরম অবমাননার শিকার হয়েছে সংখ্যালঘুরা কিন্তু ধর্মীয় দিক থেকে চরম অবহেলিত হয়েছে। সেই বিষয়টি কিন্তু আমেরিকার এই ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এরা কিন্তু তুলে ধরেছে। সুতরাং এর থেকে মনে করা যাচ্ছে যে আমেরিকার তরফ থেকেও কিন্তু হাসিনা সরকার সমর্থন পাবে যদি প্রবাসী সরকার গঠন করা হয় বা নির্বাসিত সরকার গঠন করবে। এর সাথে পূর্বেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম, জাতিসংঘের এই রিপোর্টটা 30শে জুন সাবমিট করা হয়েছে, যেখানে কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ঘটেছে এবং এই রিপোর্টকে সমর্থন জানিয়েছে একাধিক দেশ। জেনারেল অ্যাসেম্বলিতে, রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে রিপোর্টটি কিন্তু পাশ হয়েছে। সুতরাং রাষ্ট্রসংঘের এই দেশগুলো যারা এই রিপোর্টটি পাশ করেছে তারাও কিন্তু এক অর্থে শেখ হাসিনার পক্ষে রয়েছে, ইউনুস সরকারের বিপক্ষে রয়েছে। মনে করা হচ্ছে হাসিনা যদি ভারত থেকে এই নির্বাসিত সরকার বা প্রবাসী সরকার গঠন করেন, তাহলে এই সমস্ত দেশ হাসিনার পাশেই দাঁড়াবে, হাসিনাকে সমর্থন করবে। কারণ ইতিমধ্যেই তারা যে পদক্ষেপ নিয়েছে তা ইউনুস সরকারের বিরুদ্ধে, ইউনুস সরকার বিরোধী পদক্ষেপ। প্রবাসী সরকার গঠিত হলে হাসিনা সব থেকে বড় সুবিধা পাবে ভারত থেকে এবং ভারত থেকে সামরিক সহায়তা পাবে। সেক্ষেত্রে 26শে জুলাই এ বিষয়ে কিন্তু ব্যাপক বড়সড় বৈঠক হয়েছে, দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে বিস্তারিত তথ্য কিন্তু এখনো সামনে আসেনি। তবে বাংলাদেশের বাইরে থেকে নির্বাসিত বা প্রবাসী সরকার গঠনের যে বাতাস বইছে, তাতে ইউনুস এবং তার সাগরেদদের কিন্তু আকড়া উড়ে যাবে তা নিশ্চিত। ইতিমধ্যেই বলা হয়েছে বেশ কিছু পাকিস্তানি বিমান, দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম, বলা হচ্ছে বেশ কিছু পাকিস্তানি বিমান কিন্তু বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসে আছে এবং এদের যে কাজটা হবে সেটা হচ্ছে জরুরি অবস্থার সময়, জরুরি এমার্জেন্সির সময় ইউনুস এবং তার সাগরেদদের নিয়ে পাকিস্তানে পগার পার হয়ে যাবে। এমন যে এই কারণেই কিন্তু পাকিস্তানি বিমানরা কিন্তু রয়েছে, গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম। সুতরাং এটা কিন্তু নিশ্চিত একটা নির্বাসিত সরকার
সরকার গঠনের বা প্রবাসী সরকার গঠনের আবহাওয়া চলছে, যে আবহাওয়ার মধ্যে কিন্তু তালমাটাল হারিয়েছে অন্তর্বর্তী সরকার এবং তার সাগরেদরা। খুবই গুরুত্বপূর্ণ। আগামী 5-6 দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। তার মানে কি আগামী 5-6 দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায়ী ঘণ্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে? আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে, নাকি অন্য কোনো সরকার আসবে? নানান ধরনের প্রশ্ন মানুষের মনে। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 400 ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত, স্টিল তিনি কাজ করছেন মেজর সাদিকুল হক সাদেক। এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর 4টি স্থানে প্রশিক্ষণ চলেছে। সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বাছাই করা ক্যাডারদের, মানে গণমাধ্যমের খবর অনুযায়ী। এবং সব মিলিয়ে এ পর্যন্ত 2500 জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর। এখন ইনি অন্য কোনো মেজর নাকি যে সাদিকুল হক সাদেককে আটক করা হয়েছে, মেজর সাদেককে, তিনি, এটি ঠিক কনফার্ম নয়। এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি যুবলীগ, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড়জোড় করে মাঠে নামা বা গেরিলা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হচ্ছে মোটা দাগে গণমাধ্যমের খবর। এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কিনা মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার, সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন রয়েছে, তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি। শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে, সেটি নিয়ে খুবই গুরুতর অনেকগুলো প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জনাকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না, আবার সত্যতা কতখানি সেটি নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদের একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল? মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ, গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং, এগুলো কি দেওয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই? 400 গেরিলা বাহিনী রেডি করা হচ্ছে, ঢাকার মধ্যে প্রশিক্ষণ নিয়েছে আরবির মেজর থেকে। এই 400 আওয়ামী লীগের সমর্থক খেয়ে আপনারা এত ভয় পাচ্ছেন, এত ফলাফল প্রচার করছেন, আবার 11 দিনের জন্য সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করছেন, পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে বলছেন। আরে ভাই, 400 সমর্থককে যদি এত ভয় পান যখন 4 লাখ রাজপথে নামবে, আপনারা তো প্যান্টের মধ্যেই প্রস্রাব পায়খানা করে দিবেন। আপনাদেরকে কি তখন পাকিস্তানে জায়গা দিবে, ইন্ডিয়া জায়গা দিবে? বঙ্গোপসাগরও তো আপনারা আত্মহত্যা করতে পারবেন না, সেখান থেকে তুলে নিয়ে আসবে, কি করবেন? তাই বাংলাদেশে আওয়ামী লীগ কখনো ভ্যালুলেস হবে না। আওয়ামী লীগ এমন একটি দল, আওয়ামী লীগ নিশ্চিহ্ন অবস্থায় থাকলেও কাউন্ট করে চলতে হয় বাংলাদেশের রাজনীতি করতে হলে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, যে বাংলাদেশকে তৈরি করে দিয়েছে। এই বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছেন, যে দলের নেতৃত্বে, সেই দলকে বুঝি আপনারা মাইনাস করে রাজনীতি করবেন, সেই দলকে বুঝি আলোচনায় নিয়ে আসে রাজনীতি করবেন, টকশো করেন আর রাজনীতি করেন আর সরকার প্রধান থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগকে মাইনাস করে রাজনীতি করতে পারবেন না, বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে। হয়তো কিছু সময়ের জন্য কোনটা আশা করে রাখতে পারবেন। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট। এত দুঃসময় দেখেন, সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন টকশোতে বলেন, যারা নিরপেক্ষ টকশো করে তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সুনাম করতে হচ্ছে। অনেকে তাদেরকে মিথ্যা ট্যাগ লাগাচ্ছেন, তারা আওয়ামী লীগের দালালি করছে। সফট আওয়ামী লীগের দোষর, সম্পূর্ণ ভুল। আওয়ামী লীগ খারাপ দিকের পাশাপাশি অনেক ভালো দিক ছিল অসংখ্য। আর যে সরকারে থাকে তার সমালোচনা বেশি করতে হয়। এখন তো আওয়ামী লীগ সরকারে নেই, আওয়ামী লীগের সমালোচনা কেন বেশি করবে সেটাও আপনাদের বোঝা প্রয়োজন। এটাই হচ্ছে সত্য, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। কেন আওয়ামী লীগকে আপনার নির্বাচন আসতে দিবেন না? তার মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগ যদি এখন নির্বাচনে আসে, এত পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে 11 মাসে, আওয়ামী লীগ
ডক্টর ইউনূসের 11 মাসের দুঃশাসন দেখে, বিএনপির চাঁদাবাজি দেখে, এবং জামাত ইসলামের হাদিয়া বাণিজ্য দেখে, আর এনসিপির ডোনেশন বাণিজ্য দেখে জনগণ বুঝতে পেরেছে আমাদের এই দেশের শাসন করার জন্য আওয়ামী লীগের প্রয়োজন। আওয়ামী লীগ মন্দের ভালো, শেখ হাসিনার মতো নেতৃত্বে পারে আমাদের দেশকে কন্ট্রোল রাখতে। আর এটা ভালো করেই জানে ডক্টর ইউনূস সরকার, কোন রকমের যদি নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, ভালোভাবে প্রচারণা না করতে পারলো, আওয়ামী লীগ নির্বাচনে অনেক ভালো ফল অর্জন করতে পারবে। সে কারণে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে, এবং আওয়ামী লীগও ডক্টর ইউনূসের আন্ডারে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর ডক্টর ইউনূস নির্বাচন দেওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করছে না, এবং নির্বাচন দেওয়ার ব্যাপারে তার মাইন্ডে এখন কিছুই নেই। এটাও আওয়ামী লীগ হয়তো বুঝতে পারছে। বিএনপি বুঝার পরে কিছু নাই, কারণ বিএনপি এখন মনে করছে আমরা তো মন্দের ভালো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমরা অনেক খারাপ সিচুয়েশনে ছিলাম, তাই এভাবেই চললো, সমস্যা নেই, একটু প্রেশার দেয়, আবার আওয়ামী লীগ ফিরে আসছে এটা ভয় দেখালে ব্ল্যাকমেল হওয়ার সম্ভাবনায় বিএনপি গিয়ে আবার ডক্টর ইউনূসের সাথে বৈঠক বসে। এভাবেই চলছে বাংলাদেশের রাজনীতি। আর আওয়ামী লীগও বেশি দিন এভাবে কোনটাস অবস্থায় থাকবে না। আওয়ামী লীগের কাজ ঠিকই করে যাচ্ছে। আপনারা অনেক তথ্য পাচ্ছেন, অনেকজনকে গ্রেপ্তার করছেন, এটা সত্য। একটা রাজনৈতিক দল অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতা থাকে, গ্রেপ্তার হবে, বাইর হবে, গ্রেপ্তার হবে, প্ল্যানিং করবে, এভাবে করে রাজনীতি চলতে থাকবে। এক সময় আবার ঘুরে দাঁড়াবে, তারপর আবার ক্ষমতায় আসবে, তারপর আবার বাংলাদেশ শাসন করবে। এটাই হচ্ছে একটা বড় রাজনৈতিক দলের সৌন্দর্য, আর যেটা আওয়ামী লীগের মধ্যে আছে। এটা চলতে থাকবে, তাই কেউ হতাশ হওয়ার কিছু নেই। 11 মাসে আওয়ামী লীগ রাজপথে ভালোভাবে নামতে পারতেছে না, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। এইরকম অনেক দুঃসময় আসে, এরকম অনেক খারাপ সময় আসে। এই খারাপ সময়কে অতিক্রম করে, যুদ্ধ করে, কেউ বেঁচে থাকবে, কেউ মরে যাবে, এভাবেই করে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আবার বাংলাদেশকে শাসন করবে। আর এইবার আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাহলে আওয়ামী লীগ কিভাবে জনগণের সেবা করবে, আর যারা মুক্তিযুদ্ধকে কটাক্ষ করেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করেছে, তাদের কি ভয়ানক পরিস্থিতি হবে, সেটা চিন্তা করে অনেক আফসোস হয়। বেয়াদবি ভালো, কিন্তু যখন অতিরিক্ত মাত্রায় বেয়াদবি করে ফেলে, অতিরিক্ত মাত্রায় কিছু করে ফেলে, তখন সেটা আর মানা যায় না। তাই আমি চাই আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসেও অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ ভাবে রাজনীতি করবে না, অন্তত যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি বাংলাদেশে এতদিন চলছিল তার পরিবর্তন ঘটাবে। কারণ এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে আরো 10 গুণ প্রতিহিংসা করে, তাহলে বাংলাদেশে তো মানুষই বেঁচে থাকবে না। কারণ যে সকল রাজাকারের বাচ্চারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করেছে, শেখ মুজিবকে ছোট করেছে, জাতীয় চার নেতাকে ছোট করেছে, জিয়া রহমানকে ছোট করেছে, এবং আরো অসংখ্য মুক্তিযোদ্ধার মোরাল ভেঙে দিয়েছে, সেই জিদ প্রতিহিংসা যদি মাথায় থাকে, এবং ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, সেই জিদ এবং প্রতিহিংসা যদি মাথায় থাকে, তাহলে বাংলাদেশে তো কোনো রাজাকারের বাচ্চারাই বেঁচে থাকবেন। আমি চাই না এমন প্রতিহিংসা হোক, অন্তত প্রতিহিংসা থেকে আমাদের দেশের রাজনীতি মুক্তি পাক। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, সেটা যাতে মাথায় রাখবে, সেই চিন্তা করেই এখন আগামীতে রাজনীতিতে এগিয়ে যাওয়া দরকার বাংলাদেশ আওয়ামী লীগের। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।